ফুটবল ক্যান মেক ইউ ওয়াইল্ড। কারণ ফুটবলে এমন এমন সময় এমন এমন জিনিস হবে যেটা তোমার বিশ্বাসও হবে না। লাইক বার্সেলোনা, যারা কিনা এত সুন্দর একটা গেম খেলতেছিল কয়েক ম্যাচ আগে, আই মিন 11 ম্যাচের একটা উইনিং স্ট্রাইক বানাইছিল। তারপর রিয়াল সোসিয়াদের সাথে এত বাজেভাবে একটা হার, তারপর আবার চ্যাম্পিয়ন্স লিগে অনেক কষ্ট করে একটা জিত। এখন রিয়াল ওভিদোর সাথে যে ম্যাচটা হয়েছে সেটার মধ্যে প্রথম হাফ দেখার পর বার্সেলোনার ফ্যানদের মনে কলিজা হাতা এসে পড়ছিল। কেননা বার্সেলোনা খেলতে পারতেছিলই না। আই মিন রেলিগেশন জোনে থাকে একটা টিমের সাথে বার্সেলোনা এমন খেলতেছিল যা কেউ বিশ্বাস করতে পারতেছিল না যে এটা আমাদের বার্সেলোনা। আই মিন বার্সেলোনা ফ্যানদের কাছে। বাট বার্সেলোনা সেকেন্ড হাফে যা খেলা দেখাইছে, ইট ওয়াজ ওয়ার্থ ইট। আই মিন প্রথম হাফে যে বোরিং ফিল হয়েছে, লিটারালি আমার তো মাথা ব্যথা করতেছিল, আমি আজকে ভিডিও বানাইতাম না। বাট বার্সেলোনা এমন খেলা খেলছে এবং আরো কিছু ম্যাচ এমন ম্যাচ হয়েছে যেটা নিয়ে কথা না বললে মানে জাস্টিস হবে না ভাই, জাস্টিস হবে না, যার কারণে আমি ভিডিওটা বানাতে হচ্ছে। বাট সেকেন্ড হাফে বার্সেলোনা ওয়াজ টোটালি ডমিনেটিং দ্য গেম। অ্যান্ড সর্বপ্রথম গোলটা আসে ড্যানি অলমো দিয়ে, দ্য আনএক্সপেক্টেড ম্যান। লাইক ওর থেকে বিশ্বাস করাই যায় না কোন ম্যাচে গোল করবে। লাস্ট টাইমও আই মিন লাস্ট ম্যাচেও ও এসে গোল করছে, অ্যান্ড এই ম্যাচেও সেম। বার্সেলোনা যখন স্ট্রাগল করতেছিল হাফ টাইমের পর এসে ড্যানি অলমো গোল। আই মিন পর এসে বলতে প্রথম থেকে 11-এ ছিল, বাট প্রথম হাফে সবাই খারাপ খেলতেছিল, কেউ ঠিক মতো পাসেস কন্ট্যাক্ট করতে পারতেছিল না, অ্যাটাকিং মানে বিল্ড আপ করতে পারতেছিল না। বাট সেকেন্ড হাফে বার্সেলোনা ওয়াজ ফিনমিনাল, যার কারণে ড্যানি অলমোস্ট সর্বপ্রথম গোলটা করে এবং প্রথম গোল আসার পর বার্সেলোনার এনার্জি এসে পড়ে এবং বার্সেলোনা অ্যাটাকিং শুরু করে, ঠিকমতো প্রেসিং শুরু করে এনার্জি নিয়ে। অ্যান্ড এই প্রেসিং এর কারণেই দ্বিতীয় গোলটা আসে, যেটা করে রাফিনিয়া। আই মিন প্লেয়ারকে এত বাজেভাবে প্রেস করে যে প্লেয়ার ব্যাক পাস দিতে গোলকিপারকে পাস করতে বাধ্য হয়। অ্যান্ড সেই সুযোগে রাফিনিয়া তার স্পিড দিয়ে, তার পেস দিয়ে বলটা গোলকিপারের আগে নিয়ে নেয় এবং গোলকিপারের উপরে দিয়ে একটা লুফটপ দিয়ে দেয়, যার কারণে ইজি দ্বিতীয় গোল এসে পড়ে। অ্যান্ড দিস শোজ আস দ্য ইম্পর্টেন্ট অফ প্রেসিং। লাইক হাই প্রেস একটা গেমে অপোনেন্ট অলওয়েজ মিস্টেক করবে এবং তোমার সেই চান্সটাই নিতে হবে, যেটা রিয়াল মাদ্রিদ আগে করতো অ্যান্ড লাস্ট সিজন পিএসজিও তাই করছে। বাট সবচাইতে আউটস্ট্যান্ডিং গোল ছিল লামিন ইয়ামালের। সো লামিন ইয়ামালকে আমরা অনেকদিন ধরে ভালোভাবে একটা গোল স্কোর করতে দেখতেছিলাম না। আই মিন একটা আউটস্ট্যান্ডিং গোল, ও যে ডি বক্সের বাইরে থেকে একটা মানে এরিয়াল শট দিত ঘুরে, সেই শটগুলো আমরা মিস করতেছিলাম। ও ওই শটগুলো নিয়েও কমাই দিছিল। বাট আজকের ম্যাচে এত সুন্দর একটা অলমোস্ট বাইসাইকেল বল বলা যায়, বাট ড্যানি অলমোর অ্যাসিস্টে এত সুন্দর একটা গোল ফ্রম লামিন ইয়ামাল ওয়াজ আউটস্ট্যান্ডিং ভাই। তারপর সেলিব্রেশন লাইক রোনালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, ইট ওয়াজ ওয়ার্থ ইট। দিস ম্যাচ ওয়াজ টোটালি ওয়ার্থ ইট। আমি অ্যাজ এ বার্সা ফ্যান অনেক হ্যাপি যে বার্সেলোনা কোনো পরিমাণের কষ্ট ছাড়া, আই মিন সেকেন্ড হাফে কোনো পরিমাণের কষ্ট ছাড়া আমরা ম্যাচটা জিতছি, কোনো পরিমাণের পয়েন্ট হারাই নেই। অ্যান্ড ইয়া আমরা এখন লা লিগার টেবিল টপ পজিশনে আছি। বাট আমাদের জন্য চিন্তার কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ, কেননা রিয়াল মাদ্রিদ আমাদের থেকে বেশি পয়েন্ট দূরে না, মাত্র 1 পয়েন্টের ডিফারেন্স আমাদের মধ্যে আছে। অ্যান্ড রিয়াল মাদ্রিদ ইজ সো ব্যাক। কারণ রিয়াল মাদ্রিদের নতুন কোচ আসার পর ওর প্রথম ম্যাচ খুবই বাজে গেছে, অ্যাজ এ ম্যানেজার হিসাবে সেকেন্ড ডিভিশনের একটা টিমের কাছে হারা খুবই বাজে অবস্থা। বাট তারপর থেকে পুরো রিয়াল মাদ্রিদ চেঞ্জ হয়ে গেছে। পুরো রিয়াল মাদ্রিদ এরকম ভাবে খেলতেছে যে ওরা কোচে অ্যাজ এ লিডার বানায় লেছে, কোচে যা বলবে তাই করবে, কোচের কথা নড়বড় হবে না। লাইক ওদের ইগোটা ওরা সাইডে ফালায় দিছে, যে ইগোটা ছিল মেন প্রবলেম জাভি আলোনসোর প্ল্যানে, সেই ইগোটাই ওরা ফালায় দিছে। এই ইগোটা যদি জাভি আলোনসোর সময় থাকতো তাহলে রিয়াল মাদ্রিদের এই অবস্থা হতো না। আই মিন এত বাজে অবস্থা হয় নাই, তারা চ্যাম্পিয়ন্স লিগে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট আছে, কেননা 3 নম্বরে আছে ভাই। অ্যান্ড লা লিগা মাত্র 1 পয়েন্টের ডিফারেন্স। সো যদি জাভি আলোনসো থাকতো এখানে অন্য কিছু হতে পারতো, যদি প্লেয়ারদের ইগো না থাকতো। বাট যখনই প্লেয়ারগুলো তাদের ইগো ছাইরা টিমের জন্য খেলতেছে, যে যার যার পজিশন হিসাবে খেলতেছে, আই মিন আলভারো আসার পর থেকে তো খুবই মানে ও প্লেয়ারদের বুঝিয়ে দিছে কে কোন জায়গায় খেলবে। লাইক ভিনিসিয়াস জুনিয়রের লেফট হ্যান্ড সাইডটা পুরো ওর কন্ট্রোলে। তারপর জুড বেলিংহামকে একটা রোল দিয়ে দিছে যে ও মিড থেকে লড়বে না, জুড বেলিংহামও ঠিক তাই, ও মিডেই আছে। অ্যান্ড দ্য মোস্ট ডেঞ্জারাস পার্ট ইজ কিলিয়ান এমবাপ্পেকে তারা পেনাল্টি মানে ডি বক্সের ভিতরে রেখে দিছে, যে ডি বক্সের পুরো এরিয়া কিলিয়ান এমবাপ্পে, সেই জায়গায় রাজ করবে কে? কিলিয়ান এমবাপ্পে। অ্যান্ড তাই হইতাছে ম্যাচের মধ্যে প্রতিটা প্লেয়ার যার যার পজিশন ধরে রাখতেছে। অ্যান্ড মাস্তান তুয়ানো ভাই, এই প্লেয়ারটা যত সুনাম করবা তত কম, কারণ রিয়াল মাদ্রিদের স্কোয়াডে এই প্লেয়ারের ভূমিকা অপরিসীম ভাই। যেভাবে অপোনেন্টের প্লেয়ারদেরকেও খুলে দিতেছে, রিয়াল মাদ্রিদের জন্য ও একটা কি ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে, যার কারণে রিয়াল মাদ্রিদ লাস্ট ম্যাচ খুবই ভালোভাবে দিচ্ছে। অলদো রেফারিং ডিসিশন লা লিগার খুবই বাজে হয় ভাই, এটা নতুন কিছু না। রেফারিং ডিসিশন লা লিগার মধ্যে অলওয়েজ বাজে হবে, এটা এখন নর্মাল হয়ে গেছে।
অ্যান্ড বিশেষ করে যখন রিয়াল মাদ্রিদের ম্যাচ হবে ম্যাক্সিমাম রেফারি ডিসিশন ফেভার ওদিকে করবে। আই ডোন্ট নো এটা কোনো পরিকল্পিত জিনিস নাকি কি, বাট রেফারিং ডিসিশন লা লিগে অনেক বাজে, বাট যখনই রিয়াল মাদ্রিদের সাথে হয় ফেভারিংটা একটু বেশি হয়ে যায়। লাইক এটা আমরা ম্যাচের প্রথম মুভমেন্ট থেকে দেখতেছিলাম যে লাইক কি কারণে ভিলেরিয়ালের প্লেয়ারদেরকে হলুদ কার্ড দেওয়া হয়েছিল, প্রথম হলুদ কার্ডটা যেটা জুড বেলিংহামের উপর হয়েছে, ও টাচও করে নেয় তারপরে হলুদ কার্ড। সো এরকম কন্ট্রোভার্সিয়াল ডিসিশন লা লিগা লাগেই থাকে, এটা নতুন কিছু না। বাট আফটার অল রিয়াল মাদ্রিদ খুবই ইজিলি ম্যাচটা জিততে পারছে, কেননা রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচের মধ্যে ডমিনেট করতেছিল। ভিলারিয়ালের প্লেয়াররা ভালোভাবে অ্যাটাকিং ক্রিয়েট করতে পারতেছিল না, বারবার ওদের মানে পাসিং ঠিক হইতেছিল না, রিয়াল মাদ্রিদ বারবার বল উইন করে ফেলতেছিল, যার কারণে রিয়াল মাদ্রিদ খুবই ইজিলি ম্যাচটা জিততে পারছে আমি বলবো। অ্যান্ড যার কারণে তাদের মধ্যে মানে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার মধ্যে মাত্র 1 পয়েন্টের গ্যাপ আছে ভাই। ইটস টোটালি স্ক্যারি ফর বার্সেলোনা, অলসো ফর রিয়াল মাদ্রিদ, কেন যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। অলদো বার্সেলোনা ফ্যানরা একটু আন্ডার কনফিডেন্ট আছে অ্যান্ড রিয়াল মাদ্রিদ ফ্যানরা একটু ওভার কনফিডেন্ট আছে এরকম পারফরমেন্স দেখার পর, বাট মাত্র 2 ম্যাচ হয়েছে, সো এত কিছু আশা করা যায় না একটা টিম থেকে যে ওরা অনেক ভালো কিছু করে ফেলবে আর বার্সেলোনা অনেক খারাপ কিছু করে ফেলবে, বাট অ্যাট দি এন্ড দেখা যাক কি হয়। বাট এই দুইটা ম্যাচ তো গেল লা লিগায়, কথা বলি প্রিমিয়ার লিগ নিয়ে, কারণ প্রিমিয়ার লিগে পুরো আনএক্সপেক্টেড একটা জিনিস হয়ে গেছে। Manchester United has beaten Arsenal in their home ground. Yes, you heard me right. Manchester United beat Arsenal. যারা কিনা প্রিমিয়ার লিগের টেবিল টপার, যারা কিনা চ্যাম্পিয়ন্স লিগে আনবিটেন, গ্রুপ পর্বে আনবিটেন আছে, অলরেডি রাউন্ড অফ 16 কোয়ালিফাই করে ফেলছে, টপ 1-এ আছে, তাদেরকে নিজের ঘরের মাঠে হারাইছে অ্যান্ড টোটাল ডমিনেশন দিয়ে হারাইছে। আর্সেনাল একটা টিম যে টিমটা কিনা আমরা সেট পিস এফসি হিসেবে বলি, কেননা আর্সেনাল ভাই সেট পিস থেকে গোল করবেই, অ্যান্ড এই ম্যাচের মধ্যে আর্সেনাল যখন সেট পিস পাইতেছিল ম্যানচেস্টার ইউনাইটেড সাফার। সো আর্সেনাল সেট পিস এফসি এটা অলওয়েজই হবে, বাট ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মাইকেল ভাই খুবই দুর্দান্ত, খুবই দুর্দান্ত। এইসব প্লেয়ারকে যারা যারা কিনা রুবেন অ্যামোরিমের আন্ডারে খুবই বাজে খেলতেছিল, আই মিন এমবুয়েমোকেই দেখো, ওকে এজ এ রাইট উইং হিসাবে খেলাইতো, স্ট্রাইকার হিসাবে না। যখন নতুন কোচ আইছে মাইকেল, সে এসে তাকে স্ট্রাইকার পজিশনে ডালছে এবং খুবই দুর্দান্ত পারফরমেন্স দিতেছে। লাইক প্রতি ম্যাচে গোল দিতেছে, 2টা ম্যাচ খেলছে, দোনো ম্যাচে গোল করছে, এবং দোনোটা টিমই বড় বড় টিম, আর্সেনাল এবং ম্যানচেস্টার সিটি, যারা কিনা দুইটাই ইপিএল এর টেবিল টপার, আই মিন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পজিশনে আছে, তাদেরকে এইভাবে হারানো ইটস নট এ নর্মাল থিং। অ্যান্ড এই ম্যাচ দেখে আমার একটা জিনিস মনে আসলো যে ম্যানচেস্টার ইউনাইটেড টানা 3টা ম্যাচ জিতছে, এখন যদি আর টানা 2টা ম্যাচ জিতে, আমাদের সেই ফেমাস ফ্যান ভাইটি যে কিনা চুল কাটতেছে না গত অলমোস্ট 1.5 বছর ধরে, যে ম্যানচেস্টার ইউনাইটেড যত পর্যন্ত 5টা ম্যাচ টানা না জিতবে সে চুল কাটবে না, সে এখন চুল কাটতে পারে, হয়তোবা খুবই শীঘ্রই সে কাটতে পারে, দেখা যাক সেটা হয় নাকি। বাট ম্যানচেস্টার ইউনাইটেড ইজ নিউ ম্যানচেস্টার ইউনাইটেড, আই মিন তারা যে ওল্ড ফর্মে ছিল সেটা ফিরে আসছে, নতুন যে ম্যানচেস্টার জোকার ইউনাইটেড হয়ে গেছিল সেটা আর নাই, কেননা ভাই বড় বড় টিমদেরকে তারা গোল খাওয়াইতেছে, অ্যান্ড পুরো টিমের মধ্যে সবাই সবাই দুর্দান্ত পারফরমেন্স করতেছে, অ্যান্ড এমবুয়েমাই হোক বা ডোরগুই হোক অথবা ক্যাপ্টেন ব্রুনো ফার্নান্দেসই হোক, সবাই খেলতেছে, অথবা সাবস্টিটিউট থেকে আসা কুনিয়াই হোক, ও তো ভাই আইসা কয়েক মিনিট খেলে গোল দেয় জায়গা, এটাই ওর ডিউটি। খুবই দুর্দান্ত গেম ছিল, যারা কিনা এই গেমটা মিস করছো, সিনেমা মিস করছো, বলতে গেলে সিনেমা মিস করছো, একটা এন্টারটেইনিং গেম, এরকম এন্টারটেইনিং গেম তো আবার প্রিমিয়ার লিগে খুব কম সময় দেখা যায়, অ্যান্ড বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে এরকম এন্টারটেইনিং গেম খুবই কম দেখা যায় ভাই। সো হ্যাঁ, যারা দেখো নাই আমি সাজেস্ট করবো যাও হাইলাইট দেখো, তুমি মজা পাবা। হ্যাঁ, আর্সেনাল সেট পিস এফসি, ওরা সেট পিস থেকে ম্যান ইউকে অনেক ডমিনেট করছে, বাট এট দি এন্ড ম্যান ইউ ওন দ্য গেম ভাই। লাইক বিশেষ করে যখন 80 থেকে 90 মিনিট চলতেছিল, এই 10 মিনিটে তো টোটাল কেওস হইতাছিল, 3-3টা গোল এই 10 মিনিটের মধ্যে আইছে, কি বলবো ভাই, তোমরা যারা ম্যাচ না দেখছো ফিল করতে পারবা না, ম্যাচটা দেখো তাহলে ফিল করতে পারবে ম্যাচের মধ্যে কি হয়েছে। আমি ম্যাচ নিয়ে অনেক কথা বলি নাই, কেন ভাই আজকে আমার শরীর ভালো না, আমার সাউন্ডে তেমন এনার্জি নাই, কারণ আমার মাথা অনেক ব্যথা করতেছে, বাট আজকের ম্যাচে যা হয়েছে সেটা নিয়ে কথা না বললে জাস্টিস হবে না। আমি চাই এরকম জিনিসগুলো মেমোরি হিসেবে রেখে দিতে, তাই আমি ভিডিওটা রেকর্ড করছি যে মেমোরি হিসেবে থাকুক, এরকম ম্যাচ আমি উইটনেস করছি। সো ইয়া, এই ছিল আজকের সবগুলো ম্যাচ নিয়ে আমার রিভিউ বা আমার মন্তব্য। তুমি কমেন্ট করে জানাতে পারো তোমার মন্তব্য, তুমি কোন ম্যাচটা দেখছো, কোন ম্যাচটা এনজয় করছো, আমি সবগুলো কমেন্ট পড়ি। অ্যান্ড দেখো যে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, অ্যান্ড টিল দেন পিস আউট।